আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে নুসরাত সুজানা। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণার পর সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ৬ ডিসেম্বর পর্যন্ত এই ছুটি শিক্ষার্থীদের আতঙ্ক কাটিয়ে উঠতে অনেকটা কাজে আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে ভূমিকম্প ও সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় নফল নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে হাজী মোহাম্মদ মুহসিন হল মাঠে তারা এ নামাজ আদায় করেন। আমি 10 তলায় থাকি, তো এখান থেকে নামারও কোনো সুযোগ নাই। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। এখানে থাকলে আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি দিচ্ছে, গাড়িতে আমরা যাওয়ার প্ল্যান করছি। আমাদের এই পুরো ক্যাম্পাসকে, আমাদের পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা শহরকে অতীতের সমস্ত গুনাহগাথা মাফ করে দিয়ে আমাদেরকে রক্ষা করো। এদিকে ৩ দফা কম্পনের পর আবারও ভূমিকম্পের শঙ্কায় শনিবার রাতে নরসিংদীতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। পরিবার নিয়ে মাঠ ও খোলা আকাশের নিচে রাতভর অবস্থান করেন তারা। যদিও গুজব প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ভূমিকম্প নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন প্রশাসনের কর্মকর্তারা। নরসিংদী থেকে নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঘরবাড়ি ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও খোলা আকাশের নিচে অবস্থান করছেন মানুষ। অল্প সময়ের ব্যবধানে ৩ দফা ভূমিকম্পের পর নরসিংদীতে মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দেয়। এর মাঝে রাতে বিভিন্ন স্থানে মাইকিং করে জানানো হয় রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে আরেকটি বড় ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এই গুজবে বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। আমাদের সবার মনে একটা আতঙ্ক, আমরা ভয় পাইতেছি। মসজিদে মাইকিং করছে, রিউমার ছড়ানো হচ্ছে, 10টায় আরেকটা হবে, 12টায় আরেকটা হবে। এগুলার কারণে পলাশের ম্যাক্সিমাম মানুষই আসলে গতকাল রাত 2টা পর্যন্ত বাইরেই কাটাইছে। এই ট্রমা থেকে আমরা এখনো বের হইতে পারি নাই। আমরা বিপজ্জনক থাকতে চাই না, এই কারণে আমরা বাড়ি ছেড়ে চলে যেতেছি। একটি মহল গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গুজব প্রতিরোধের চেষ্টা করার কথা জানান এই কর্মকর্তা। কখনোই ভূমিকম্প কোন সময় হবে সেটা প্রেডিক্ট করা যায় না। এখন পর্যন্ত কোনো যন্ত্র নাই। ভূমিকম্প যখন সংঘটিত হয় তখন আতঙ্কগ্রস্ত না হয় আমরা যেন নিরাপদ অবস্থানে যেতে পারি। ভূমিকম্প পূর্বাভাসের কোনো উপায় না থাকায় গুজব ছেড়ে সবাইকে দুর্যোগে সচেতন থাকার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি। ভূমিদস্যু দখলদারদেরকে প্রোটেকশন দিয়ে সকলকে ঢাকা সহ দেশের সবাইকে হুমকির মুখে ফেলে রেখে গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এর ফলে সামান্য 5.7 মাত্রার ভূমিকম্পেই দেশের 10 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটল বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মরহুম সাইফুল ইসলাম পটুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে একথা বলেন। তিনি বলেন, রাজুকের এলাকায় 95% অনুমোদনবিহীন বাড়ি তৈরি হয়, অথচ রাজুকের চোখ বন্ধ থাকে। এদিকে দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ঢাকা এখন একটি বোমায় পরিণত হয়েছে। 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা পম্পেই নগরীতে পরিণত হবে। সমাজ এমন ভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী, এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয়, এদেরকেই টিকিয়ে রাখা হয়। আর যার কারণে আজকে সামান্য 5.7 এই ভূমিকম্পে আজকে 10 জন লোক মারা গেল। ঢাকা শহরের প্রায় 95% রাজুকের যে এলাকা, সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয়, রাজুক চোখ বন্ধ এবং অন্যান্যদের চোখ বন্ধ। সাংঘর্ষিক রাজনীতি নয়, বিএনপি স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাস করে, তাই দাবি আদায়ের রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের আয়োজনে আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।
তাই না আমার কোনো কর্মসূচি দিচ্ছে না, অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি, যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা স্থিতিশীলতা যেই দেশে থাকবে না, আমরা এখানে যত প্রোগ্রাম নিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা তো অনেক বড়, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে, যত সংস্কার করবেন, দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না। আমাদেরকে সহনশীল হতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় কমনওয়েলথ, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথ মহাসচিব সহ 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইসি সচিব জানান, ইসি চাইলে তারা সহযোগিতা করবে। নির্বাচন পরিদর্শনে বিদেশি সংস্থার আমন্ত্রণ জানানো হয়েছে। সংসদ নির্বাচনের সাথে গণভোট বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ জানিয়ে ইসি সচিব আরও জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশন কাজ করে যাচ্ছে। যে কোনো সহযোগিতা চাইলে তাদের সক্ষমতার ভিতরে আমাদেরকে জানাবেন, এটা চাওয়ার দায়িত্বটা আমাদের। আর এখনো পর্যবেক্ষকদের ব্যাপারে না, ওনারা বলছেন যে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন, তারা নিশ্চয়ই এটাকে আরো ভালোভাবে পর্যালোচনা করে অবস্থানটা বলবেন। সেটা মানে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাগত হিসাব হয়নি। এদিকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে গেছে। অন্তর্বর্তী সরকার কোন অস্ত্রের লাইসেন্স দেয়নি ও নবায়নও করেনি বলেও উল্লেখ করে উপদেষ্টা। ছোট ভূমিকম্প হলে মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও ভূমিকম্পের আগাম বার্তার অ্যাপস সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওইরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওইরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা। যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগের মতোই টাকা ও পেশা শক্তির আধিপত্যের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নাহিদ উল্লেখ করেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। এনসিপির 2 দিন ব্যাপী এ মত বিনিময় সভায় 1484 জনের সাক্ষাৎকার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। ভার্চুয়ালি নয়, সশরীরে হাজির হয়ে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আজকের শুনানিতে অংশ নিয়ে পরবর্তীতে ভার্চুয়ালি অংশ নেওয়ার আবেদন করলে আদালত এ মন্তব্য করে। সেই সঙ্গে মামলা দুটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য 3 ডিসেম্বর ও 7 ডিসেম্বর দিন নির্ধারণ করে। এর আগে সকালে এই 2 মামলা 30 আসামির গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে 2 মামলারই আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্না লড়ার আবেদন করলে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার।
আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন, আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। বিদেশে অবস্থান করেও চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের ত্রাস শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। তার সহযোগীরা গড়ে তুলেছেন সন্ত্রাসের স্বর্গরাজ্য। চাঁদা না দিলে করছে গুলিও। অস্ত্র, হত্যা ও চাঁদাবাজি সহ 1 ডজন মামলায় ফেরারি বড় সাজ্জাদ। তার হয়ে কাজ করছেন প্রায় 50 জন সহযোগী। আর সব কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন 17 মামলা নিয়ে কারাগারে থাকা ছোট সাজ্জাদ। বর্তমানে এই কুখ্যাত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন 13 মামলার আসামি আরেক ত্রাস রায়হান। স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের সহায়তায় রিপোর্ট করছেন শামীম চৌধুরী। চট্টগ্রামের সাজ্জাদ বাহিনীর নির্মমতা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই বাহিনী। বিএনপি নেতা এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে বাবলাকে গুলি করে হত্যা এবং ঢাকাইয়া আকবর খুনের ঘটনায় পরিবারের অভিযোগের তীর সাজ্জাদ বাহিনীর উপর। 3 দিন আগে বলছে বড় সাজ্জাদ, আমার ছেলে সরোয়ারকে, সরোয়ার তুমি কিছু খাবার চাইলে খেয়ে এলো, তোমার সময় শেষ। চলতি বছরের 15 মার্চ ঢাকা থেকে ধরা পড়ে ছোট সাজ্জাদ। চট্টগ্রামের এই ত্রাসকে ছাড়িয়ে আনতে বান্ডিল বান্ডিল টাকা ছিটানোর কথা বলে ফেসবুকে ভিডিও পোস্ট করে স্ত্রী তামান্না শারমিন। আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আটক হওয়ার আগে প্রকাশ্যে পুলিশ পেটানোর হুমকি, সারোয়ার বাবলা হত্যাসহ 5 আগস্ট পরবর্তী জেলায় 10টি খুনে উঠে এসেছে ছোট সাজ্জাদ ও তার সহযোগীদের নাম। ওই জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়া এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। প্রশ্ন থেকে যায়, শুধু কি চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের জন্য এসব খুনের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের উদ্দেশ্য, নাকি আগামী নির্বাচনের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন ঘটনার? এই জাতীয় নির্বাচনের সাথে এখানে একটা সংঘাত সহিংসতা সম্পর্ক আছে। বিশেষ করে নির্বাচনী মাঠ কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে রাখা, যারা শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী বা যাদের বিভিন্ন সন্ত্রাসীমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের হাতে খড়ি আছে এবং যারা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে অপরাধী হিসাবে, তাদেরকে কাজে লাগানো। পুলিশ বলছে অপরাধীদের সঙ্গে থাকতে পারে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা। এখানে রাজনৈতিক একটা মেরুকরণ আছে এবং রাজনৈতিক মেরুকরণের কারণে ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরও উপলব্ধির কপি। অভিযোগ আছে 2000 সালের 8 মার্ডারের মূল হোতা শিবির ক্যাডার হিসেবে পরিচিত বড় সাজ্জাদের নির্দেশেই চট্টগ্রামে চলছে খুন, চাঁদাবাজি আর ত্রাসের রাজত্ব। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে, এরাও যে খুব স্বস্তিতে আছে তা না। চট্টগ্রামে মূর্তিমান আতঙ্ক, সাজ্জাদ বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ মানুষ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি সাজ্জাদ বাহিনীর লাগাম টেনে ধরা না যায়, তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আরও বাড়তে পারে এদের অপরাধ কর্মকাণ্ড। আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে প্রভাবিত করারই একটা অংশ হিসাবে আমরা মনে করি। শামীম চৌধুরী, RTV। আধুনিক চিকিৎসার উপর কি মানুষের আস্থা কমছে, নাকি কবিরাজের চটকদার বিজ্ঞাপনের জালে আটকা পড়ছে সমস্যাগ্রস্তরা? বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় অপ্রয়োজনীয় ব্যয়, কুসংস্কারের শিকল ছিঁড়ে বের হতে পারছে না সরল মানুষ। সামাজিক অবক্ষয়ের কারণে মানুষ পারিবারিক সমস্যা নিয়ে কবিরাজের দ্বারস্থ হয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কবিরাজি প্রতারণা নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দেশে 37টি মেডিকেল কলেজ, 7 শতাধিক সরকারি বেসরকারি হাসপাতালের বাইরেও 1,500-এর বেশি অনুমোদিত অননুমোদিত হাসপাতাল রয়েছে। অলিতে গলিতে এত হাসপাতাল থাকার পরও কবিরাজের দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভণ্ড কবিরাজ কাটছেন পকেট।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুগেও মানুষ কেন কবিরাজের পেছনে ছোটেন? এই চিকিৎসায় আদেও সুস্থ হওয়া কি সম্ভব? উত্তর না থাকলেও ব্যক্তিগত সমস্যার সমাধানে এই পথে ছুটছেন বিভিন্ন বয়সী নারী পুরুষেরা। যদি খুশি করতে পারেন তাহলে আপনার স্বামী ফিরে আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অননুমোদিত চিকিৎসা সেবার বাইরে অন্য সব ব্যবস্থার চিকিৎসায় প্রতারণার শামিল। বাংলাদেশে অনুমোদিত চিকিৎসা আছে, যেটা আমরা অ্যালোপ্যাথিক সেটা আছে, হোমিওপ্যাথিক আছে, ইউনানি আছে, আয়ুর্বেদিক আছে। এর বাইরে কেউ যদি মনে করেন যে তার চিকিৎসা কাজে লাগছে, এটাকে বৈজ্ঞানিক পরীক্ষার মধ্য দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিধিবদ্ধ সংস্থার দ্বারা সেটা অনুমোদিত হতে হবে। কাজে এর বাইরে কেউ মন গড়া চিকিৎসা দিলে সেটা কিন্তু আইনসঙ্গত হবে না এবং সেটা মানুষের জীবনের জন্য ঝুঁকি হবে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকার দেশের জনগণের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে না পারায় এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। মানুষকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটা যৌক্তিক অবস্থায় আনতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মানুষ এই সরল বিশ্বাস দ্বারা প্রভাবিত হবে, কারো বিজ্ঞাপন দেখে প্রভাবিত হবে, ততক্ষণ পর্যন্ত কিংবা ততদিন পর্যন্ত এই ভণ্ড কবিরাজদের সমাজের মধ্যে প্রভাব থাকবে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের উপরে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ভণ্ড কবিরাজ থেকে বাঁচতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই। জিন হাজির করতে পারলে আপনার সন্তান হবে, এরকম নানা ধরনের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে প্রতারিত করে এবং এক সময় গিয়ে দেখা যায় তাদের টার্গেটকৃত ব্যক্তিদের মূল্যবান অর্থ, স্বর্ণালঙ্কার নিয়ে কেটে পড়ে। মানুষ একটু সচেতন হলে তাদের কর্মকাণ্ড কিন্তু সহজেই এড়িয়ে চলা সম্ভব। স্বাস্থ্যসেবার উন্নতি, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারক কবিরাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারলেই এমন সামাজিক ব্যাধি থেকে মুক্তি মিলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়। এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। কাতারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এবারের আসরের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহানের রেকর্ড সেঞ্চুরিতে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে 8 উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে একই ব্যবধানে হারায় আকবর আলীর দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ এ দল। নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে আজ চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। এ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম পদকও নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে এবারের আসরে দুর্দান্ত খেলতে চাইনিজ তাইপে। বি গ্রুপের 5 ম্যাচের সবটিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছে যায় তারা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।